এক্সটেনশনে থাকা মুখ্য সচিব স্থাবক মনোজ পন্ত তাকে 13cc স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন। দিদিমণির যত লাফানোর আছে তিরিং বিরিং করে দিদিমণি লাফাতে পারে, কিন্তু দিদিমণিকে 1 ইঞ্চিও জমি বিজেপি এবারে ছাড়বে না, সেটা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি পলে প্রমাণ করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আর সব থেকে বড় কথা কি জানেন, ওই জালে, মাছের জালে, মাছ ধরার জালে কোনোদিন সাপ জড়িয়ে যেতে দেখেছেন? সেই সাপ যত ছটফট করে, যত চিরবিরানি দেখায়, তত বেশি করে সেই জালে জড়িয়ে পড়ে। এক্ষেত্রেও এই রাজ্যে ঠিক একই ঘটনা ঘটছে। একদিকে এখানে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সংসদে গিয়ে শ্রমিক ভট্টাচার্য, অন্যদিকে কলকাতা হাইকোর্ট, অন্যদিকে নির্বাচন কমিশন, চারিদিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস ঘিরছে। আপনারা অনেকেই কাল থেকে একটা প্রশ্ন করছিলেন যে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে তিনি অভিযোগ জানিয়েছিলেন যে বিএলওরা দিল্লিতে গিয়ে 1000 জন মতো ট্রেনিং নিয়ে এসেছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা মৌখিক নির্দেশ গেছে। এবং তিনি পরিষ্কারভাবে সেখানে জানিয়ে দিয়েছিলেন যে এই কাজটি করবেন না, তাহলে কিন্তু সংবিধান বিরোধিতার দায়ে পড়ে যাবেন এবং তার খেসারত দিতে হবে। তো সেই নিয়ে নির্বাচন কমিশন কি করছে, এই নিয়ে কিন্তু আপনারা কাল থেকে প্রশ্ন করছিলেন, আপনাদের অনেকের মনেই জিজ্ঞাসা ছিল। আজকে সাংবাদিকরাও সেই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন। দীর্ঘ একটা সাংবাদিক প্রশ্ন উত্তর পর্ব ছিল, প্রায় 28 মিনিটের হয়েছে। সেখান থেকে মেন অংশটা আপনাদের আমি অবশ্যই দেখাবো, যেখান থেকে আপনাদের মনের সমস্ত ধোঁয়াশাগুলো কেটে যাবে এবং এখানে মুখ্যমন্ত্রী যতই মুখে বড় বড় কথা বলুন না কেন, আলটিমেটলি তার কিছু করার নেই, সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে একটা বিশেষ নির্দেশিকাও এসে গেছে এবং সেই নির্দেশিকায় পরিষ্কারভাবে এই বিএলও নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ আছে। সেই ডিটেলসটার জন্য আমি অপেক্ষা করছি, পেলে অবশ্যই আপনাদের বলবো। কিন্তু শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা তো আপনাদের শোনাবোই। শুভেন্দু অধিকারী আজকে কলকাতা হাইকোর্ট থেকে আরেকটা হিন্দুদের জন্য মারাত্মক জিনিস বার করে নিয়ে এসেছেন, সেটাও আপনাদের দেখাবো। শ্রমিক ভট্টাচার্য তিনি এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সেই নিয়ে রাজ্যসভায় কি করতে চলেছেন সেটাও দেখাবো। কিন্তু আগে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেইটা একবার দেখে নিন। মুখ্য সচিব নায়ক নয় তো মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলওদের ধমক দিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, পরিষ্কারভাবে এক্সটেনশনে থাকা মুখ্য সচিব স্থাবক মনোজ পন্ত তাকে 13cc স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটাও বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার। ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি, এমনি তো সংবিধানের 324 থেকে 329 ক্লিয়ার আছে, আর রিগার্ডিং ইলেকটোরাল রোল 13cc পড়ে নেবেন। মনোজ পন্ত পেয়ে গেছে মেসেজ, ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজ পন্ত চেঞ্জ করতে পারবে না, পারবে না, কোনোভাবে পারবে না, নিশ্চিন্ত থাকতে পারে। কিন্তু বিএলওরা অনেক ক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয় এটা আমরাও আশঙ্কা করছি, কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন। এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় নেতা
কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়। সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয়, তার উপরও আক্রমণ ঘটেছে। আর আমাদের কথা তো ছাড়ুন, আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সামনে। মানে এক্ষেত্রে বিএলওদের তারা অনেকে দাবি করছেন যে সেন্ট্রাল ফোর্স যদি দেওয়া যায়। বিএলওদের বলুন কাজ শুরু করতে, যখন ইলেকশন কমিশন বলবে, এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে। আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব, আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন। তাদের শুরু করতে বলুন। তারা পূর্ব অভিজ্ঞতা বা রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি, সে নারী নিরাপত্তা হতে পারে, সরকারি ব্যবস্থায় যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন, বা সাংবাদিক, পোর্টাল, ইউটিউবারের লোকেরা হতে পারেন। সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে, এবং তার সে বিষয়ে আমরা তো আওয়াজ তুলব। বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন না বললে, না করলে, আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে কাজ করি। অর্থাৎ বুঝতে পারলেন শুভেন্দু অধিকারীর কথা থেকে, যে যত যাই বলে নিন না কেন, মুখ্যমন্ত্রীর কোনো এখতিয়ারই নেই নির্বাচন সংক্রান্ত কোনো কাজে হস্তক্ষেপ করে। এবং মুখ্য সচিব যাকে দিয়ে এটা করা হচ্ছে, তিনি তো এক্সটেনশনে আছেন। নির্বাচন কমিশন থেকে তিনিও প্রপার কিন্তু নির্দেশ পেয়ে গেছেন এই ধরনের কোনো কাজই তিনি করাতে পারবেন না। যে বিএলওরা এই ট্রেনিং নিয়ে এসছেন তারাই বিএলও থাকবেন। যদি না কোনো স্পেশাল প্রভিশন আসে, যদি স্পেশাল কোনো কজ তৈরি হয়, এবং সেটাও একমাত্র ইলেকশন কমিশনের সিইও তিনি কিন্তু এই পরিবর্তনটা করতে পারেন। রাজ্যের যেই হুমড়া চুমড়া হয়ে যাক না কেন, যত হুঙ্কারি ছাড়ুক না কেন, আলটিমেটলি কিন্তু বিএলও কোনো রকম কোনো চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে SIR হচ্ছে, এবং সেটা দাপটের সঙ্গে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যেটা নিয়ে আমি প্রতিবেদনও করেছিলাম, যে এই বিএলওরা তারা তো কার্যত শাঁখের করাতে পড়ে গেছেন। একদিকে যদি তারা এই জাল ভোট, ভুয়ো ভোটার তাদেরকে বার করেন, তাদের জন্য তো হুমকি দিয়ে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস, খোদ মুখ্যমন্ত্রী হুঙ্কার ছেড়েছেন। অন্যদিকে তারা যদি না করেন, তাহলে বিহারে 53 জন জেলে আছে, 403 জনের বিরুদ্ধে FIR হয়েছে, এদের বিরুদ্ধেও সেই একই জিনিস হবে, জেলে যেতে হবে, চাকরি যাবে, করবেটা কি বেচারা? শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কি করা উচিত। তিনি বলেছেন যে আপনারা কাজে নামুন, নির্বাচন কমিশন যেমন বলছে সেইভাবে আপনারা কাজটা করুন, এবং সেখানে ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এবং সেখানে কোথাও গিয়ে তারা তো আক্রান্ত হতে পারেন, এই জায়গাটা, এই সম্ভাবনাটাও উজ্জ্বল হচ্ছে। সেই জায়গাটায় অবশ্যই করে নির্বাচন কমিশন তাদের নিরাপত্তার দিকটা দেখবেন। আর যদি সেটা না হয়, তাহলে রাজনৈতিকভাবে যেটা করার সেই জায়গাটা বিজেপি করবে, সেটাও কিন্তু অ্যাসিওর করলেন শুভেন্দুবাবু। কিন্তু এর পাশাপাশি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাই, সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং জায়গায় চলে যাচ্ছে। সেটা হচ্ছে বিএলওদের নিয়ে মমতা বার্তা, আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ, শ্রমিকের অভিযোগ, সরাসরি হুমকির মুখে নির্বাচন কমিশন। শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির রাজ্যসভা সাংসদ, অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন সম্প্রতি, তিনি রাজ্যসভাতে অন্য সমস্ত বিষয়ের আলোচনা মুলতবি করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং বিএলওদের হুমকি দিয়েছেন। এই কথা বলেছেন, আপনাদের মাথায় রাখতে হবে 5 বছর কিন্তু আমাদের আন্ডারে কাজ করতে হবে। সেই জায়গা থেকে গণতান্ত্রিক পদ্ধতি, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা, সেটাই তো লাটে উঠেছে। সুতরাং এই নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার দরকার আছে। এবার সেটা নিয়ে আলোচনা হবে কি হবে না, সেটা তো রাজ্যসভা সচিবালয়ের ব্যাপার, রাজ্যসভার সদস্যরা সেটা ঠিক করবেন। কিন্তু একটা জিনিস ভালো করে মাথায় করে রাখুন, যে শ্রমিক ভট্টাচার্যের এই জিনিসটা করার দরকার হয়ে পড়লো কেন? এটা কি এমনি এমনি করেছেন? না, কোনোটাই এমনি এমনি হচ্ছে না, এগুলো প্রত্যেকটা ডকুমেন্টেড হচ্ছে। পশ্চিমবঙ্গে যা চলছে সেখানে আপনারা অনেকেই বিশ্বাস করেন, এবং আমি তার সঙ্গে 200% সহমত, যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন প্রহসনে পরিণত হবে। এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ছাড়া ভোট করলে সেই ভোট প্রহসন ছাড়া অন্য কিছু নয়, পরিবর্তনের কথা ভুলে যান। কিন্তু সেটা যখনই করা হবে,
তখন তো সেটাকে চ্যালেঞ্জ করা হবে, রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হবে, আর হাসি হাসি মুখে সবাই মেনে নেবে, এই জিনিস তো হতে পারে না। প্রবল বাধা হবে এবং আইনি লড়াই হবে, ব্যাপারটা সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং এই যে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে বা কেন্দ্রীয় হস্তক্ষেপ হতে পারে, যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, সেটার পিছনে ডকুমেন্টেশন থাকাটা অত্যন্ত জরুরি। তার সাপোর্টিভ ডকুমেন্ট যখনই থাকবে, তখন আইন বলুন, বিচারালয় বলুন, সব জায়গায় একটা জিনিসই চলে, তথ্য প্রমাণ নথি। সেইগুলো যদি হাতে থাকে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে সেই সিচুয়েশনটা হতে পারে। যারা এখনো চিৎকার করছেন যে কি করছেন মোদী শাহ, জেগে ঘুমোচ্ছেন, বাংলায় এত কিছু হয়ে যাচ্ছে তারপরও হচ্ছে না, এত সহজ জিনিস নয়। মাথায় রাখতে হবে, যার বিরুদ্ধে লড়ছেন, রাজনীতির নোংরাতম নিম্নতম পদে যেতেও তার কোনো রকম কিচ্ছু এসে যায় না, ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না। সুতরাং সেই জায়গাটাকে ট্যাকেল করতে গেলে একটা জিনিসেরই দরকার আছে, ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক অস্ত্রের প্রয়োগ। সেটাই কিন্তু করার দিকে বিজেপি এক 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 করে এগোচ্ছে। এবার শ্রমিক ভট্টাচার্য তো রাজ্যসভায় ঝড় তুলছেন, এখানে শুভেন্দু অধিকারীও বলে দিলেন বিএলওদের নিয়ে কি হয়েছে। এর পাশাপাশি আজকে কলকাতা হাইকোর্টেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। শুভেন্দু অধিকারী নিজেই সেটা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, মুর্শিদাবাদ দাঙ্গা বিষয়ে আমার দায়ের করা জনস্বার্থ মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় ডিভিশন বেঞ্চ পূর্ববর্তী সময় দেওয়া গুরুত্বপূর্ণ আদেশ অনুযায়ী ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইত্যাদি অব্যাহত রাখার অনুমতি দিয়েছেন। মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের কারণেই মুর্শিদাবাদ জেলার বহু হিন্দুর জীবন রক্ষা পেয়েছে। মাননীয় আদালত মুর্শিদাবাদ জেলায় স্থায়ী বিএসএফ ক্যাম্প স্থাপনের বিষয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন। উদ্বাস্তুদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের সম্ভাবনাও নিরলসভাবে খুঁজে চলেছেন সম্মাননীয় বিচারপতিদ্বয়। আমি এই গুরুত্বপূর্ণ আদেশকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং সাংবিধানিক বিধিকে রক্ষা করা ও সমুন্নত রাখার জন্য মহামান্য হাইকোর্টের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় হিন্দ, হিন্দু হিন্দু ভাই ভাই। মালদা মুর্শিদাবাদে যে ওয়াকফ বিরোধিতার নামে সীমাহীন অত্যাচার হিন্দুদের উপর শুরু হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারী চলে গিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এবং ছুটির দিনে বিশেষ আদালত, বিশেষ বেঞ্চ বসিয়ে সেই মামলার শুনানি হয় এবং সেখানে কেন্দ্র বাহিনীকে শেষ পর্যন্ত ডিপ্লয় করার নির্দেশ দেওয়া হয় মহামান্য আদালতের তরফ থেকে এবং তার ফলেই কিন্তু সেই দাঙ্গাকে শেষ পর্যন্ত কন্ট্রোল করা গিয়েছিল। হিন্দুরা যারা পশ্চিমবঙ্গে, স্বাধীন পশ্চিমবঙ্গে নিজ ভূমে পরবাসী হয়ে গিয়েছিলেন, তাদেরকে আবার তাদের নিজস্ব জায়গায় ফেরত যেতে সাহায্য করা হয়েছিল। এবং সব থেকে বড় কথা, ওই যে শুধুমাত্র হরগোবিন্দ দাস, চন্দন দাস, গলায় তুলসীর মালা আছে আর হিন্দু নাম আছে বলে যাদেরকে কুপিয়ে খুন করা হলো, এই রকম বেঘরে প্রাণ অন্য হিন্দুদের দিতে হলো না। কিন্তু মহামান্য আদালত এখনো মনে করছে যে সিচুয়েশন, এই রাজ্য সরকার বা এই রাজ্যের প্রশাসন এখনো এমন জায়গায় নিয়ে আসতে পারেনি যেখান থেকে কেন্দ্রীয় বাহিনীকে তুলে নেওয়া যায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী তো অব্যাহত থাকবেই, তার পাশাপাশি সেখানে স্থায়ী বিএসএফ এর ক্যাম্প করা যায় কিনা সেই নিয়েও কিন্তু আজকে পর্যবেক্ষণ দিয়েছে। অর্থাৎ বারবারই এই রাজ্যের সরকার দাবি করে না যে এই সমস্ত বিষয়, যে আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, শান্তি শৃঙ্খলার বিষয় রয়েছে, সেগুলো রাজ্যের ব্যাপার, এখানে ফেডারেল স্ট্রাকচার মানতে হবে। রাজ্যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এবং সেখানে আদালতের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনীর দরকার হয়ে পড়ছে, এগুলোও কিন্তু সামনে চলে আসছে। ফলে আগামী কয়েকটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা এখনই হতাশ হয়ে পড়ছেন, বলবো হতাশ হবেন না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের নামই রাজনীতি এবং সেই রাজনীতি অবশ্যই করে হবে। পশ্চিমবঙ্গ বিজেপির পাখির চোখ ফোকাসে আছে এবং সেই জন্য যা যা করার সেটা অবশ্যই করে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই রাজ্যকে অন্ধকারের হাত থেকে বাঁচানোর জন্য যিনি প্রতিজ্ঞা করেছেন, তার নাম মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন এবং যেখানে যেটা যখন যেভাবে করার দরকার তিনি কিন্তু সেটাই করছেন। প্রয়োজনে কেন্দ্রীয় হস্তক্ষেপ, কেন্দ্রীয় সরকারকে জানানো, কেন্দ্রীয় মন্ত্রককে জানানো, তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো, হাইকোর্টে যাওয়া, ইলেকশন কমিশন, প্রত্যেকটা জিনিস করেছেন। এই মানুষটার উপর ভরসা রাখুন। এমনি তৃণমূলের একদম নিচু স্তর থেকে শুরু করে শীর্ষ স্তর অব্দি 24 ঘন্টা দিন রাত এই মানুষটাকে গাল পারছে না, কেননা এই একটা মানুষই এদের নিদ হারাম করে ছেড়ে দিয়েছে। কি বলবেন শুভেন্দু অধিকারীর আজকের পদক্ষেপ নিয়ে, এসআইআর নিয়ে? কি মনে হচ্ছে, আটকাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, নাকি পশ্চিমবঙ্গে যে কোনো পরিস্থিতিতে হোক, যেভাবে হোক, সেটা ঠিকভাবে ইমপ্লিমেন্ট হবেই হবে? কি মনে হচ্ছে আপনাদের?
এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।